হ্যালো, সিপাত কতজন পার্টিসিপেন্ট এখন? স্যার আপনি সহ 18 জন। স্যার এখন 20 জন স্যার, 21 জন। আচ্ছা, তাহলে আমরা কন্টিনিউ করি। জি স্যার। আমাদের আরেকটা টপিক হচ্ছে তোমার কোয়ালিটি কন্ট্রোল ইন ফিউজিং। সবাই একটু হেডলাইনটা লিখো যে কোয়ালিটি কন্ট্রোল ইন ফিউজিং। যে আমরা ফিউজিং করার সময় কিভাবে তোমার হচ্ছে কোয়ালিটি মেইনটেইন করতে পারি। তো এটা হচ্ছে অনেকগুলা পয়েন্ট, তার মধ্যে মেইন পয়েন্ট হচ্ছে তোমার 5টা। খাতার মধ্যে একটু সবাই মেইন পয়েন্টগুলো লিখো। হ্যালো, জি স্যার। খাতার মধ্যে সবাই মেইন পয়েন্টগুলো লিখো যে কোয়ালিটি কন্ট্রোল করা হয় কিভাবে ফিউজিং এর সময়। এক হচ্ছে টেম্পারেচার, প্রেসার, ফিউজিং টাইম, piling strength, dry cleaning or washing. Hello? আবার Temperature, pressure, fusing time, তারপর হচ্ছে peeling strength, আর ফার্স্ট নাম্বার হচ্ছে dry cleaning or washing. লিখছো না সবাই? আবার একটু বলেন। কোনটা লিখতে পারো না এটা বলো। টেম্পারেচার, প্রেসার, টাইম এই তিনটা লিখছি স্যার। peeling strength স্ক্রিনে দেখা যাচ্ছে না? হ্যালো? জি স্যার, জি স্যার। জি স্যার। peeling strength, তারপরে 5 নাম্বার হচ্ছে dry cleaning or washing. নাজিম কি লিখছো বলো তো? হ্যালো নাজিম? টেম্পারেচার, জি স্যার। হ্যাঁ বলো। টেম্পারেচার, প্রেসার, ফিউজিং টাইম, ফিলিং স্টেট, ড্রাই ক্লিনিং। হ্যাঁ, ড্রাই ক্লিনিং অর ওয়াশিং দুইটা লিখতে হবে। ড্রাই ক্লিনিং অর ওয়াশিং। তো আমরা এই টেম্পারেচার, প্রেসার, টাইম এটা অনেকবার আলোচনা করছি, তাই না? যে তোমার হচ্ছে টেম্পারেচার কিরকম বা প্রেসার কিরকম হওয়া উচিত, তারপরে তোমার ইউজিং টাইম কিরকম হওয়া উচিত। তো আগে আলোচনা করছিলাম এই তিনটা, এই জন্য এই তিনটা আপাতত স্কিপ করছি। এই তিনটা সম্বন্ধে কারো কোনো কোয়েরি আছে? হ্যালো, এই তিনটার কারো কোনো, ঠিক আছে, তিনটা নিয়ে কারো কোনো অবজেক্ট বা কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যালো, স্যার ফিউজিং টাইমটা আরেকটু একটু বলে দেন। হ্যাঁ, ফিউজিং টাইম বলতে বোঝানো হয় যে তোমার হচ্ছে রেজিনটা যখন তোমার টেম্পারেচার অ্যাপ্লাই করে যখন মেল্টেড হয়, মেল্টেড হইলে তো তোমার এখন প্রেসার দিলে তোমার হচ্ছে অ্যাটাচমেন্ট হচ্ছে। এখন প্রেসার যে আমরা দিব কতক্ষণ সময় দিব, সাপোজ হচ্ছে তোমার একটা কলা কাপের এই ডাইমেনশন কত, আমার একটা কাপের ডাইমেনশন কারো কোনো কনসেপ্ট আছে? একটা কাপের ডাইমেনশন কতটুকু, মানে দৈর্ঘ্য প্রস্থ কতটুকু? হ্যালো, কারো কোনো আইডিয়া নাই একটা কাপের দৈর্ঘ্য প্রস্থ কতটুকু হয়? শুনতে পাচ্ছ সবাই কথা? আমার কথা কি সব শুনতে পাচ্ছ? বললাম যে একটা কাপের দৈর্ঘ্য প্রস্থ কতটুকু হয়, কারো আইডিয়া আছে? না স্যার। তো শার্ট আছে না, সবাই শার্ট পরে রয়েছে না? মাপবা দেখছি। একটা কাপের প্রস্থ তোমার হচ্ছে 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি হতে পারে। প্রস্থ তোমার কত হয়? 4 থেকে 6 ইঞ্চি। আর দৈর্ঘ্য তোমার হচ্ছে 20 থেকে 25 ইঞ্চির মধ্যে। দৈর্ঘ্য কত হয় তোমার হচ্ছে ডিপেন্ড করতে তোমার হচ্ছে সাইজের উপর। হ্যালো, জি স্যার। সরি, দৈর্ঘ্য তোমার না, এটা সেন্টিমিটার হবে। দৈর্ঘ্য তোমার হচ্ছে 25 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, 20 থেকে 25 সেন্টিমিটার। আর প্রস্থটা হচ্ছে তোমার 10 থেকে 15 সেন্টিমিটার। তো আমার হচ্ছে এই এই কাপের মধ্যে আমি কি করব, তোমার হচ্ছে ইন্টারলাইনিং অ্যাটাচমেন্ট করব। আন্ডারস্ট্যান্ড? তো তোমার ইন্টারলাইনিংটা দৈর্ঘ্য প্রস্থ কতটুকু হবে? কাপের দৈর্ঘ্য প্রস্থটুকু, অ্যাট লিস্ট ম্যাক্সিমাম তোমার হচ্ছে কাপের দৈর্ঘ্য প্রস্থের সমান বা কম হবে। অবশ্যই ইন্টারলাইনিংটার ডাইমেনশন তোমার হচ্ছে আমার রিকোয়ার্ড যে কাপ আছে তার সমান অথবা তার চেয়ে একটু কম হবে। এখন আমি হচ্ছে হিট অ্যাপ্লাই করলে তোমার কি হবে,
রেজিনটা মেল্টেড হবে। মেল্টেড হলে যখন তোমার হচ্ছে প্রেসার অ্যাপ্লাই করব, প্রেসার অ্যাপ্লাই করলে তোমার মেল্টেড রেজিনটা তোমার এই কাপের আউটার ফেব্রিকের সাথে অ্যাটাচমেন্ট হবে। এই অ্যাটাচমেন্টের জন্য কতটুকু সময় দিতে হবে? এখন মনে করো যে অ্যাটাচমেন্ট হতে তোমার সময় দরকার 5 সেকেন্ড। তুমি দাও 3 সেকেন্ড সময়, তাহলে কি পুরোপুরি অ্যাটাচমেন্ট হবে? হ্যালো, না স্যার। না স্যার। আমার এই যে প্রেসার যখন অ্যাপ্লাই করব, প্রেসারের টাইম, হ্যাঁ, তো আমার রিকোয়ার্ড টাইম হচ্ছে 5 সেকেন্ড সাপোজ। এখন আমি 3 সেকেন্ড পরেই তোমার প্রেসার স্টপ করে দিছি। 3 সেকেন্ড পরে কি করে দিছি? প্রেসার অ্যাপ্লিকেশন স্টপ করে দিছি। তাহলে আমার প্রপারলি তোমার হচ্ছে ফিউজিং হবে না, কোথাও তোমার হচ্ছে কোথাও হয় না, ঠিক আছে, আনইভেন ফিউজিং হবে। আবার যদি তোমার হচ্ছে তোমার 5 সেকেন্ডের জায়গায় আমি 7 সেকেন্ড সময় তোমার প্রেসার অ্যাপ্লাই করলাম, কি করলাম, আমার যে রিকোয়ার্ড টাইম ছিল, আমার যে রিকোয়ার্ড টাইম ছিল 5 সেকেন্ড, আমি 7 সেকেন্ড সময় অ্যাপ্লাই করলাম, তাহলে কি হবে? তাহলে রেজিন, মেল্টেড রেজিনটা তোমার হচ্ছে আউটার ফেব্রিকের উপর দিয়ে বের হয়ে যাবে অথবা তোমার নিচ দিয়ে বের হয়ে যাবে। হ্যালো, জি স্যার। যদি আমি এক্সেস টাইম অ্যাপ্লাই করি তাহলে কি হবে? আমার মেল্টেড রেজিনটা তোমার হচ্ছে ওই কাপের আউটসাইড দিয়ে বের হয়ে যাবে অথবা ঠিক আছে ইনসাইড দিয়ে বের হয়ে যাবে। এর জন্য কি করতে হবে? আমার সাফিসিয়েন্ট টাইম অ্যাপ্লাই করতে হবে, এত অ্যাকুরেট টাইম অ্যাপ্লাই করতে হবে। এখন তুমি বলবা যে এই অ্যাকুরেট টাইম কিভাবে ডিটারমিন করব? বাল্ক প্রোডাকশন যাওয়ার আগে আমার একটা বা দুইটা স্যাম্পলিং করতে হয়, বুঝতে পারছো? স্যাম্পলিং করে ডিটারমিন করতে হয় যে আমার হচ্ছে অ্যাকুরেট টাইম কত লাগবে, প্রেসার কত লাগবে, অর্থাৎ কত নিউটন প্রেসার লাগবে, হ্যাঁ, যে 10 নিউটন না 20 নিউটন না 30 নিউটন, তারপর তোমার হচ্ছে রিকোয়ার্ড টাইম কতটুকু লাগবে, এটা আমাদের হচ্ছে স্যাম্পলিং করে তোমার একটা করে অ্যাকুরেটটা বের করা হয়। তারপরে এটা যখন অ্যাকুরেটটা বের হয় তখন তোমার অ্যাপ্রুভাল হয়, দেন এটা আমরা বাল্ক প্রোডাকশনের জন্য অ্যাপ্লাই করি। বুঝতে পারছো? জি স্যার। পরেরটা কি তোমার হচ্ছে স্ট্রেংথ। পিলিং স্ট্রেংথ মানে তোমার হচ্ছে আমার যে মেল্টেড রেজিনের সাথে যে আউটার ফেব্রিকের যে বন্ডিং হচ্ছে, মেল্টেড রেজিনের সাথে যে আমার হচ্ছে তোমার আউটার ফেব্রিকের যে বন্ডিং হচ্ছে, ঠিক আছে, এই বন্ডিং স্ট্রেংথ কতটুকু এটা বের করতে হবে। এই যে আমার হচ্ছে কাপের সাথে তোমার হচ্ছে কাপের আউটার ফেব্রিকের সাথে তোমার ইন্টারলাইনিং রেজিনের যে বন্ডিং হচ্ছে, বন্ডিং স্ট্রেংথটা তোমার হচ্ছে নির্দিষ্ট যন্ত্র আছে অথবা ইনস্ট্রুমেন্ট আছে, ঠিক আছে, ইনস্ট্রুমেন্ট দিয়ে বের করতে হয়। ইনস্ট্রুমেন্ট গুলো তোমার হচ্ছে টেনসাইল স্ট্রেংথ টেস্টার। আমার একটা নির্দিষ্ট স্যাম্পল কেটে নিব, মনে করো তোমার হচ্ছে স্যাম্পল হচ্ছে 15/5 সেন্টিমিটার, অর্থাৎ স্যাম্পলের দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার। আমার কাপের দৈর্ঘ্য প্রস্থ কতটুকু বললাম? কাপের দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 10 সেন্টিমিটার সাপোজ। তাহলে আমার ওই জায়গা থেকে আমি কি করব, তোমার এই 15/5 সেন্টিমিটার একটা স্যাম্পল কেটে নিয়ে, ঠিক আছে, এটা তোমার হচ্ছে বন্ডিং স্ট্রেংথ টেস্ট করব। টেস্ট করার পরে মনে করো হচ্ছে সাপোজ 100 পাউন্ড, কত হচ্ছে 100 পাউন্ড। আমার একটা স্ট্যান্ডার্ড বন্ডিং স্ট্রেংথ আছে, বুঝলেন, একটা স্ট্যান্ডার্ড বন্ডিং স্ট্রেংথ আছে। স্ট্যান্ডার্ড বন্ডিং স্ট্রেংথের যদি তোমার কম্পেয়ার করলে স্ট্যান্ডিং বন্ডিং স্ট্রেংথ মনে করো হচ্ছে 110, বুঝলেন, তাহলে কি হচ্ছে আমার স্ট্যান্ডার্ডের চেয়ে কম হচ্ছে। হ্যালো, জি স্যার। হ্যালো, আমি যে তোমার স্যাম্পলটার মধ্যে তোমার হচ্ছে ইন্টারলাইনিং অ্যাটাচমেন্ট করলাম, ওই স্যাম্পল থেকে তোমার হচ্ছে একটা নির্দিষ্ট অংশ কেটে নিয়ে বন্ডিং স্ট্রেংথ ডিটারমিন করতে হবে, এবং হচ্ছে আমার একটা অ্যাকুরেট একটা স্ট্যান্ডার্ড যে তোমার আছে একটা ভ্যালু আছে, ওই দুটো ভ্যালুর সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করলে দেখা যায় যদি তোমার মোটামুটি কাছাকাছি তোমার ভ্যালু গেছে, তাহলে তোমার হচ্ছে আমার বন্ডিংটা অ্যাকুরেট হয়েছে, অর্থাৎ তোমার হচ্ছে বন্ডিং স্ট্রেংথ অ্যাকুরেট হয়েছে, অর্থাৎ তোমার হচ্ছে এটা তোমার ডিউরেশন, তোমার গার্মেন্টস এর ডিউরেশন যতদিন থাকবে ততদিন থাকবে। বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। অর্থাৎ হচ্ছে তোমার অ্যাপ্লাই করা রেজিন এবং ফেব্রিকের যে বন্ডিং স্ট্রেংথ, এটা স্ট্যান্ডার্ড বন্ডিং এর সাথে কম্পেয়ার করা হবে। কম্পেয়ার করলে যদি তোমার দেখা যায় অ্যাকুরেট থাকে ভ্যালুটা, তাহলে হচ্ছে আমার বন্ডিংটা অ্যাকুরেট হয়েছে। দ্যাট মিন্স হচ্ছে তোমার স্ট্রেংথ অ্যাকুরেট স্ট্রেংথ, অর্থাৎ তোমার হচ্ছে তোমার ডিউরেবিলিটি, তোমার এই ইন্টারলাইনিং এর অ্যাটাচমেন্টের যে তোমার হচ্ছে কোয়ালিটি এবং ডিউরেবিলিটি তোমার গার্মেন্টস এর ডিউরেবিলিটির সমান থাকবে। তারপর হচ্ছে তোমার ড্রাই ক্লিনিং অথবা ওয়াশিং। যখন আমি এই যে ইন্টারলাইনিংটা অ্যাপ্লাই করার পরে তোমার ফেব্রিকের
ফেব্রিকটা বারবার তোমাদের ইউজ করা হবে, তারপর ওয়াশ করা হবে। হ্যাঁ, ইউজ করা বা ওয়াশ করার পরে যাতে তোমার হচ্ছে হ্যালো আমার জি যাতে স্যার। কোনো রকমের চেঞ্জ চেঞ্জ না হয়, ঠিক আছে, আউটার ফেব্রিকের অ্যাপিয়ারেন্স চেঞ্জ না হয়, তারপর তোমার হচ্ছে বন্ডিং যাতে চেঞ্জ না হয়। তুমি অনেক সময় দেখবা যদি তোমার প্রপার ফিউজিং না হয়, প্রপার বন্ডিং যদি না হয়, প্রথম ওয়াশ করার পরেই তোমার ইন্টারলাইনিং এর সাথে তোমার ফেব্রিক সেপারেশন হয়ে গেছে। কি হবে, ইন্টারলাইনিং থেকে তোমার হচ্ছে ফেব্রিক সেপারেশন হয়ে গেছে। হয়তো তোমার অনেক সময় দেখা যায় তোমার 30% হতে পারে, অনেক সময় তোমার 50% হতে পারে, এরকম হতে পারে। তখন কি হবে, তুমি ওই ড্রেসটা পরে কোনো অফিসিয়াল অনুষ্ঠানে যেতে পারবে না, কারণ তোমার ড্রেসের অ্যাপিয়ারেন্স তোমার ঠিক থাকে না। এই জন্য তোমার হচ্ছে যদি আমার টাইম টেম্পারেচার প্রেসার যদি অ্যাকুরেট থাকে, তাহলে অবশ্যই আমার তোমার বন্ডিং অ্যাকুরেট থাকবে এবং হচ্ছে চেঞ্জ কোনো কালার চেঞ্জ হবে না। হ্যালো, দেখা যাচ্ছে একটা ইমেজ ব্লেজারের মধ্যে যে, হ্যালো হ্যালো জি স্যার। হ্যালো জি কি স্যার, দেখা দেখতে পাচ্ছ যাচ্ছে। বলো? এটা কি ইভেন নাকি আনইভেন? আনিবেন স্যার। কিরকম তোমার হচ্ছে কোথাও কোনো অংশ উঁচা হয়ে গেছে না, স্মুথ না হয়ে জি তোমার কি স্যার, হচ্ছে, এটা কেন একটু হয়েছে? উঁচু হয়ে গেছে। হ্যাঁ, এটা এটা নিচে কিন্তু ওয়াশিং বা ডাইং এর। ডাইং বা ওয়াশিং এর জন্য হয়েছে, ঠিক আছে, কিন্তু মেন কারণটা কি? মেন স্যার কারণটা হচ্ছে আমার রেজিনটা ফেব্রিকের সাথে প্রপারলি ইন্টারলাইনিং অ্যাটাচমেন্ট হয় না, অ্যাটাচড অ্যাটাচ হয় নাই। হয় না। অ্যাকুরেট অ্যাটাচমেন্ট হয় নাই। অ্যাকুরেট অ্যাটাচমেন্ট কি কারণে হয় নাই? তোমার দেখা যায় আমার টেম্পারেচার যদি অ্যাকুরেট না হয়, ওই কারণে হতে পারে। প্রেসার যদি অ্যাকুরেট না দেওয়া হয়, বুঝছেন, তারপর সাফিসিয়েন্ট টাইম যদি অ্যাপ্লাই করা না হয়, ওই কারণে হতে পারে। বুঝছেন, বুঝতে পারছো? আর এই যে এরকম জি তোমার স্যার। হচ্ছে এই যে এই এটার নাম হচ্ছে বাবল। এইভাবে তোমার যদি এরকম থাকে, দিস ইজ কল্ড বাবল, অর্থাৎ তোমার হচ্ছে ফোসকা ফোসকার মতো থাকে। হ্যাঁ, তাহলে এই যে এই ব্লেজারটা পরে কেউ কি তোমার কোনো অফিসিয়াল কাজে যেতে পারবে? তুমি বলো। না স্যার। হুম, না স্যার। বাসায় পড়তে পারবে, কিন্তু কোনো যখন সে হচ্ছে তোমার কোনো পার্টি বা ইয়েতে গেলে যদি সে পার্টিসিপেট করে, তাহলে কি বলবে, যদি তাকে বলবে যে ঠিক আছে সে আসলে মেন্টালিটি বুঝতেছে না। বা এই জন্য কি করতে হবে, তোমার অবশ্যই অবশ্যই প্রপার ফিউজিং করতে হবে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ ফিউজিং ফল্ট। আর যদি তোমার রেজিনটা তোমার কি হইতো, এই যে ফেব্রিকের উপর দিয়ে বের হতো, তাহলে কি হতো, এটার নাম স্ট্রাইক থ্রো। আর যদি তোমার হচ্ছে তো নিচ দিয়ে আর বের হতো, তাহলে এটা কি হতো, স্ট্রাইক ব্যাক। স্ট্রাইক ব্যাক। স্ট্রাইক ব্যাক। আর কোথায় কোথায় আমরা অ্যাপ্লাই করি ইন্টারলাইনিং, দেখো এই যে কলার, কাফ, তারপরে ব্লেজারের যে ল্যাপেল, হুম, দেখতে পাচ্ছ না, ল্যাপেল পাশাপাশি হচ্ছে তোমার ব্লেজারের ফ্রন্ট পার্টও ব্যবহার করা হয়। বুঝছেন, ব্লেজারে ইন্টারলাইনিং সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই যে ব্লেজারের ফ্রন্ট পার্ট তো ইন্টারলাইনিং অ্যাটাচমেন্ট করা হয়। তারপরে তোমার হচ্ছে এই পলো শার্টে প্লাকেটে, হ্যালো, পলো শার্টের প্লাকেট আছে না, জি স্যার। পলো শার্টের প্লাকেটে, তারপরে হচ্ছে আমাদের তোমার লো জিএসএম প্যান্টের ওয়েস্ট ব্যান্ডে, লো জিএসএম প্যান্টের ওয়েস্ট ব্যান্ডে অ্যাপ্লাই করা হয়। তারপর শার্টের ফেসিং বলতে তোমার বাটন স্ট্যান্ডে অ্যাপ্লাই করা হয়। হ্যাঁ, যদি এই জায়গায় নাই, ইমেজ নাই। ফিউজিং ইকুইপমেন্ট এন্ড মেথডস, হ্যালো, সবাই একটু জি খাতার স্যার। মধ্যে লিখো ফিউজিং ইকুইপমেন্ট এন্ড মেথডস। অর্থাৎ হচ্ছে এতক্ষণ তো আমরা আলোচনা করলাম যে ফল্ট টল্ট যাবি যাবি, এখন হচ্ছে কিভাবে আমরা হচ্ছে এই ইন্টারলাইনিং ফেব্রিকটা বেস ফেব্রিকের সাথে অ্যাটাচমেন্ট করব। এটা হচ্ছে লিখো আয়রন, এক নাম্বার হচ্ছে আয়রন, তারপর ফ্ল্যাট বেড ফিউজিং মেশিন, হ্যালো, ফ্ল্যাট বেড ফিউজিং মেশিন, তারপর হচ্ছে কন্টিনিউয়াস ফিউজিং মেশিন, তারপর হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ফিউজিং মেশিন। লিখছো? না স্যার, স্যার আবার একটু।
আয়রন, জি স্যার। ফ্ল্যাট বেড ফিউজিং মেশিন। দেখা যাচ্ছে না, ফ্ল্যাট বেড ফিউজিং মেশিন। তারপর স্যার। হচ্ছে কন্টিনিউয়াস, হ্যাঁ 3 নাম্বারটা হচ্ছে কন্টিনিউয়াস ফিউজিং মেশিন। আর 4 নাম্বারটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ফিউজিং মেশিন। 4 নাম্বারটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ফিউজিং মেশিন। তো মেজবা একটু বলো তো কি কি বলছি। হ্যালো, জি স্যার। বলো কি কি মেথড বললাম। স্যার আয়রন, ফ্ল্যাট বেড ফিউজিং মেশিন, কন্টিনিউয়াস ফিউজিং, হাই ফ্রিকোয়েন্সি ফিউজিং মেশিন। হ্যাঁ, তো আয়রন চিনা না কে কে একটু হাত তুলো তো সবাই। আয়রন চিনা না এরকম কে কে একটু হাত তুলো। হ্যালো, সবাইকে আমরা আয়রন চিনি বা দেখছি। জি স্যার, সবাই চিনি। জি স্যার। আয়রন ব্যবহার করে নাই বা আয়রন ব্যবহার করার সিস্টেম জানো না এরকম যদি কেউ থাকো, তোমার হাত তুলতে পারো। হ্যালো, আয়রন ব্যবহার যদি জানো না এরকম কেউ থাকলে হাত তুলো। অর্থাৎ আমরা সবাই, তোমরা যারা আছো সবাই আয়রন ব্যবহার করছো, তাই না? জি স্যার। তো এই আয়রন তোমরা ব্যবহার করছো কিসের জন্য? তোমার হচ্ছে গার্মেন্টস ওয়াশ করার পরে স্মুথ করার জন্য, বা লাচ্চার গার্মেন্টস এর মধ্যে যে ক্রিজ মার্ক আছে ক্রিজ মার্ক গুলো দূর করার জন্য। এই আয়রনের বহুবিধ ব্যবহার আছে। অন্যতম ব্যবহার হচ্ছে প্রেসিং করা, ঠিক আছে, যেটা আমরা নিজেরা বাসা বাড়িতে করে থাকি বা হোস্টেল টোস্টেল করছি। অর্থাৎ তোমার হচ্ছে অ্যাপারেল ওয়াশ করার পরে অ্যাপারেলের মধ্যে যে ফোল্ড বা ক্রিজ মার্ক গুলো হয়, ক্রিজ মার্ক গুলা রিমুভ করার জন্য, তাই না? তো আয়রন করছো কিসের জন্য? হ্যালো, 5:21 হোয়াট ইজ দ্য পারপাস অফ আয়রনিং? কি কারণে আয়রন করছিলা? 21 কি শুনতে পাচ্ছ? আর কাপড়ে স্যার দূর করার জন্য আর কি স্যার, কি যেগুলো দূর করার জন্য? স্যার কাপড়ে যেগুলো লেগে যায় যে ইয়া, মানে স্যার ধোয়ার পরে আর কি, স্যার ধোয়ার পরে যদি স্যার বলতে পারতেছি না, তবে স্যার ওই কাপড়ে যদি কে বলতে পারবা কি কারণে আয়রন ব্যবহার করছো তোমরা? কামরুল বলো, কামরুল 28 কি কারণে তুমি আয়রন ব্যবহার করছিলে? আচ্ছা, আমি তো বলেই দিছি, তারপরে যদি না বলতে পারো তাহলে কি হবে? 26 বলো তো, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউজিং আয়রন? 26 জি স্যার। জি স্যার। কি? জি স্যার। হ্যালো হ্যালো। হ্যাঁ জি স্যার হ্যাঁ কি? স্যার, স্যার স্যার আমরা কাপড়ে হচ্ছে ধোয়ার পরে যে ভাঁজটা পড়ে অনেক সময় আঁকা বাঁকা হয়ে যায়, ওই ভাঁজটা দূর করার জন্য। আর স্যার অনেক কাপড়ে হচ্ছে ওয়াশিং প্রসেসের মধ্যে আয়রনিংটা একটা নিট থাকে, মানে আয়রনিং করতে হয়। আবার অনেক কাপড়ের আরে ক্ষেত্রে আয়রনিং করা নিষেধ থাকে। স্যার গ্রিজ স্যার মার্ক মেইনলি হচ্ছে কাপড়ের ভাঁজটা দূর করার হ্যালো জন্য। হ্যালো, হ্যাঁ চুপ চুপ থাকো। স্যার আমার প্রশ্ন কাপড়ের ছিল তোমরা নিজেরা কি কারণে আয়রন করছো? অনেক কাপড়ে থাকবে স্যার ওটার কাপড়ের উপর। ভাঁজ দূর করার জন্য, মানে কাপড়টাকে সুন্দরভাবে পরিপাটিভাবে প্রেজেন্ট করার জন্য। তোমার আগে প্রশ্নটা ভালোভাবে শুনবা, তারপর হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করবা। এক্সেস উত্তর দিলে সমস্যা, আবার হচ্ছে মিনিমাম অ্যান্সার দিলে সমস্যা। প্রশ্ন ছিল যে ঠিক আছে আমরা নিজেরা কি কারণে আয়রন করতাম অ্যাপারের মধ্যে। বেসিক্যালি এটা বস্তু ছিল যে আমরা ওয়াশ করার পরে কাপড়ের মধ্যে বিভিন্ন রকম ক্রিজ মার্ক বা ফোল্ড করতে, ফোল্ড গুলো রিমুভ করে অ্যাপারেলটা ব্রাইটনেস ইনক্রিজ করা, অর্থাৎ স্মুথ করা বা ফ্ল্যাটনেস করা, এটাই এই জিনিসটাই এতক্ষণ বলতে লাগছে। তো এটা হচ্ছে আয়রনের একটা ব্যবহার। আরেকটা ব্যবহার হচ্ছে আয়রনের তোমার হচ্ছে ইন্টারলাইনিং অ্যাটাচমেন্টের ক্ষেত্রে। যারা টেইলর হাউস গুলাতে দেখবা ওদের কিন্তু ফিউজিং মেশিন নাই, ওরা কি দিয়ে অ্যাপ্লাই করে ইন্টারলাইনিংটা? আয়রন দিয়ে। হ্যালো, আয়রন দিয়ে। টেইলর হাউস গুলাতে তো আমাদের ইন্টারলাইনিং
অ্যাটাচমেন্ট করার জন্য এই কন্টিনিউয়াস ফিউজিং মেশিনও নাই, ফ্ল্যাট বেড ফিউজিং মেশিনও নাই, হাই ফ্রিকোয়েন্সি মেশিনও নাই। তো ওরা তো তোমার হচ্ছে শার্ট প্যান্ট অ্যাভেলেবেল তৈরি করে। আর সবচেয়ে কমন প্রোডাক্ট তো শার্ট। শার্ট তো তোমার হচ্ছে সব ধরনের টেইলর হাউসেতে বানায়। তো শার্টের মধ্যে কলার কাপ, তারপরে তোমার হচ্ছে এই বাটন স্ট্যান্ডে ইন্টারলাইন দেওয়া হয়। তো ওরা কিভাবে অ্যাটাচমেন্ট করে? ওরা অ্যাটাচমেন্ট করে হচ্ছে আয়রন দিয়ে। আর আয়রনের আমার টেম্পারেচার কত? তো আমরা যে নর্মাল যে ইলেকট্রিক আয়রন গুলা ব্যবহার করি ওইগুলা দেখবা হচ্ছে তোমার 200 ডিগ্রি পর্যন্ত, তোমার হচ্ছে 210 বা 220 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস থাকে। হ্যাঁ, আর আমার ফিউজিং টেম্পারেচার ম্যাক্সিমাম কত? ফিউজিং টেম্পারেচার ম্যাক্সিমাম হচ্ছে 175। অর্থাৎ তোমার হচ্ছে অনায়াসে তোমার ফিউজিং করা যায়। তো আয়রনটা হচ্ছে তোমার ফিউজিং এর সবচেয়ে পুরাতন মেশিন। অর্থাৎ আয়রনটা হচ্ছে ফিউজিং করার জন্য সবচেয়ে পুরাতন কনভেনশনাল ইকুইপমেন্ট, যেটা দিয়ে খুব সহজে তোমার হচ্ছে ফিউজিং করা যায়। তো আমাদের হচ্ছে তোমার যে পার্টের মধ্যে আমরা ফিউজিং করব ওইটা টেবিলের মধ্যে রেখে আয়রন অ্যাপ্লাই করলে ঠিক আছে তোমার হচ্ছে ইন্টারলাইনের রেজিনটা মেল্টেড হয়, এবং হচ্ছে আয়রনের ওয়েটটা হচ্ছে প্রেসার হিসেবে কাজ করে। আয়রনের ওয়েটটা কি হিসেবে কাজ করতেছে? প্রেসার হিসেবে কাজ করে। যদি মনে করো আয়রনের ওয়েট হচ্ছে 5 কেজি, তার মানে হচ্ছে 5 কেজি প্রেসার অ্যাপ্লাই হচ্ছে। বুঝতে পারছো? হ্যালো। আর হচ্ছে এই আমরা যতক্ষণ সময় আয়রনিং করি ওটা হচ্ছে তোমার ফিউজিং টাইম। সাপোজ 1 মিনিট বা হ্যালো হ্যালো। তো আয়রনের ওয়েটটা হচ্ছে প্রেসার হিসেবে কাজ করে। আর তুমি দেখবা যারা তোমার হচ্ছে ওই যে বাজারে আয়রন করে জামা কাপড়, ওদের আয়রন গুলো কিন্তু অনেক ওয়েট, 5 কেজি বা 10 কেজি পর্যন্ত। ওই তোমার দেখা যায় অল্প পরিমাণ হিট দিলেই তোমার প্রেসারের ফলেই অ্যাপারেল কিন্তু তোমার স্মুথ হয়ে যেত। বুঝছেন? হ্যালো। জি স্যার। তো এই আয়রনের ক্ষেত্রে তোমার অ্যাডভান্টেজ হচ্ছে এটা তোমার হচ্ছে খুব সহজে তোমার আয়রন করা যায়, এবং হচ্ছে কোন স্পেশালিস্ট ওয়ার্কারের প্রয়োজন হয় না। বুঝছেন? এবং হচ্ছে এই ইনস্ট্রুমেন্টটা খুব সহজে মুভমেন্ট করানো যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি, বাল্ক প্রোডাকশনে যেটা সুইটেবল না। বাল্ক প্রোডাকশনের জন্য এটা সুইটেবল না, কারণ তোমার এই ক্ষেত্রে আমার ফিউজিং টাইম অন্য মেথডের চেয়ে বেশি লাগে। ফিউজিং টাইম অন্য মেথডের চেয়ে বেশি লাগবে, এবং হচ্ছে আমার কন্টিনিউয়াসলি অর্থাৎ তোমার হচ্ছে কনসিস্টেন্সি অফ ফিউজিং রাখা যায় না। হ্যালো হ্যালো। জি স্যার। তুমি হয়তো 10টা গার্মেন্টস আয়রন করলা, ফিউজিং করলা, তো 10টার কি কোয়ালিটি একরকম হবে? না স্যার। একরকম রাখাটা দুরূহ। যখন আয়রন দিয়ে আমরা ফিউজিং করি 10টা গার্মেন্টস হয়তো ফিউজিং করলাম, হ্যাঁ, 10টা গার্মেন্টস এর কোয়ালিটি একরকম হবে না। বুঝছেন? কারণ হচ্ছে আয়রন দিয়ে একেবারে সব ক্ষেত্রে এই কোয়ালিটি মেনটেন করাটা দুরূহ ব্যাপার হয়ে যায়। এই জন্য হচ্ছে তোমার ইন্ডাস্ট্রিয়ালি তোমার এটা বাল্ক প্রোডাকশনে ব্যবহার করা হয় না, কারণ হচ্ছে এই কোয়ালিটি মেনটেন করাটা খুব টাফ। তারপরে তোমার প্রোডাকশন স্লো, প্রোডাকশন কস্ট বেশি পড়ে যায়। বুঝতে পারছো? তবে হচ্ছে টেইলর হাউস এবং হচ্ছে স্মল প্রোডাকশনের জন্য বা স্যাম্পলিং করার জন্য আমরা ব্যবহার করতে পারি। হ্যালো। 2 নাম্বারটা হচ্ছে ফ্ল্যাট বেড মেথড। হ্যালো। জি স্যার। দেখো একটা মেশিন দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে তোমার ইন্ডাস্ট্রিয়াল ইউজড একটা টেকনিক বা ইনস্ট্রুমেন্ট। আমার ইন্ডাস্ট্রিতে বেশি ব্যবহৃত হচ্ছে ফ্ল্যাট বেড এবং হচ্ছে তোমার কন্টিনিউয়াস ফিউজিং মেশিন। ইন্ডাস্ট্রিতে বেশি ব্যবহৃত হয় কি, ফ্ল্যাট বেড এবং হচ্ছে কন্টিনিউয়াস ফিউজিং মেশিন। তো ফ্ল্যাট বেড মেশিনটা কি রকম? এই ক্ষেত্রে তোমার হচ্ছে দুইটা বেড থাকবে, একটা হচ্ছে স্টেবল বা স্ট্যাটিক। নিচের বেডটা দেখতে পাচ্ছ না? হ্যালো। জি স্যার। জি স্যার। ওই মাঝখানে যে তোমার একটা প্যানেল বোর্ড আছে, তার উপরে যে তোমার হচ্ছে টেবিলটা, এটা হচ্ছে স্ট্যাটিক টেবিল বা ফিক্সড বেড। এটা হচ্ছে তোমার ফিক্সড বেড। এই বেডের উপর তোমার হচ্ছে তোমার স্লিপারি ফেব্রিক দিয়ে দেওয়া হয়, যাতে তোমার হচ্ছে রেজিন টেজিন পড়লে সহজে রিমুভ করা যায়, যাতে তোমার হচ্ছে কি করা যায়। হ্যালো। রেজিন পড়লে সহজে রিমুভ করা যায়, রেজিন পড়লে।
আচ্ছা একটু হ্যাঁ দাঁড়ান 2 মিনিট আসতেছে